সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন। আপনারা অনেকেই জানেন যে গত এক সপ্তাহে অন্তত তিন চারটি বড় আগুনের ঘটনার সাক্ষী হয়েছে খোদ রাজধানীবাসী। ঢাকার বাইরে টুকটাক ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনার খবর আমরা পাই, বড় ঘটনারও পাই, কিন্তু এক সপ্তাহের মধ্যে তিনটি বস্তিতে বড় ধরনের আগুন অনেক সময় আমাদেরকে ভাবিয়ে তোলে। আর এই শীতকালে তো একটুতেই যে কোনো জায়গা থেকে, যে কোনো উৎস থেকে আগুন লাগার প্রবণতা রয়েছে। সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যখনই আমরা এই অগ্নিকাণ্ডের খবর পাই, অগ্নিকাণ্ডের খবরগুলো দেখাই, তখনই অনেকেই জানতে চান যে এই আগুনের উৎস কি, কিভাবে আগুন লাগলো। তখন একদিকে আগুন জ্বলতে থাকে, আরেক দিকে মানুষের কৌতূহল যে কোথা থেকে কিভাবে আগুন লাগলো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আমার সহকর্মীরা যারা এই বিষয়ে রিপোর্ট করেন, তাদের পরিসংখ্যান এবং ফায়ার ব্রিগেডও আমাদের যতটুকু জানিয়েছেন যে যেসব বড় ধরনের আগুনের ঘটনা আমরা দেখি, বিশেষ করে রাজধানীতে, তার বেশিরভাগই আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উৎপত্তি। এরকম একটি বাস্তবতায় আমরা আজকের অনুষ্ঠান বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড এই শিরোনামে সাজিয়েছি এবং নিশ্চয়ই আমরা শীত আসি করছি এরকম একটি সময় অন্তত এইসব ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবো, সেই প্রত্যাশা থাকলো এই অনুষ্ঠানের শুরুতেই। আমরা পেয়েছি ডিপিডিসি নির্বাহী পরিচালক প্রকৌশল গিয়াসউদ্দিন জোয়ারদার এবং অরুণ কর্মকার আমাদের সঙ্গে আছেন, দ্য এনার্জি বাংলার উপদেষ্টা সম্পাদক। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপপরিচালক ঢাকা দেবাশিস বর্ধন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ফোনে, কারণ তিনি একটি ব্যক্তিগত কাজে একটু বাইরে থাকার কারণে জুমে যুক্ত হতে পারেননি, কিন্তু ফোনে আছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই যেই বিষয়টি নিয়ে কথা বলছি, অর্থাৎ বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড, এই বিষয় নিয়ে একটু ফলো আপ করার জন্য আজ সারাদিন ঘুরেছেন আমার সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা তার কাছ থেকে একটু জেনে নেই গত অন্তত তিনটি অগ্নিকাণ্ডের কারণ হিসেবে তিনি কি পেয়েছেন। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে শয়ে শয়ে বসতঘর ও দোকানপাট। সাম্প্রতিক আগুনে এখানকার শতাধিক ঘর ও দোকানপাট পুড়ে যায়। ফায়ার সার্ভিস প্রাথমিক কারণ হিসেবে জানিয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার 4 দিন পরও বসতঘর ও দোকানপাটে বৈধ বিদ্যুৎ সংযোগ এবং সঠিক মানের তার ব্যবহার হয়েছে কি? মুদি দোকান ছিল এটা, এই জায়গা থেকে আর কি আগুনটা বাইরেছে। ফ্রিজের কম্প্রেসর বাস্ট হইতে পারে বা শর্ট সার্কিট হইতে পারে, এটা থেকে আর কি আগুনটা লাগছে। বাঁচার জন্য একজন একটু লাইন নেয়, তারপরে দেয়। এখন এটা কি সঠিকই লাগাইতেছে না বেসঠিকই লাগাইতেছে, ওইটা তো আমরা জানতেছি না। দোকানে বসে চা খাইতেছি, অনেকজনে বসে কথা বলতেছি, এর মধ্যে যে তারা একটা শর্ট কাটিং করছে, মানে একটু ফায়ারিং মতন করছে। এর মধ্যে নিচে আসলে তেল, কেরোসিন তেল আসলো যেই দোকানে, ফায়ারিং তেলের ভিতরে পড়ছে, তখন আগুন ধরে গেছে। সবাইকে আর দক্ষ হয়নি, অনেকে দেখা গেছে আপনি অনেক দিন হেল্পারি করে, প্লাস একটা লয় টেস্টার লয় মিস্ত্রি হয়ে যায়। এমন দক্ষ মিস্ত্রি তো সবাই আর হইতে পারে না, সবাই পাওয়া যায় না। লোকাল মিস্ত্রি দিয়ে তো কাজ করানো লাগে। রাত্রে যে 10টা 11টা 12টার সময় কারেন্টটা বাস্ট হয়ে লাগছে, এই মুহূর্তে তো আর বিদ্যুতের লোক আসবে না। একটা লোকের আনি ভাই আমাদের বিদ্যুতের লাইনটা লাগান, আপনার 100 টাকা দিই, বা 200 টাকা দিই, দিয়ে এই কাজটা করি আর কি। দেখা গেছে যে আমি জানি যে শুধু ফ্যান চলবে, লাইট চলবে, আমি দেখা গেছে ফ্রিজও নিয়ে নিছি, কিন্তু আসলে যে তারটা যে আমরা আগের থেকে নিছি, বাড়ি বাড়াইছি, তারপরে ফ্রিজ ঢুকাইছি, ওই পাওয়ারটা কি লোড নিচ্ছে কি নিচ্ছে না, এটা কিন্তু আসলে আমরা জানতেছি না, যার কারণে এই দুর্ঘটনা করছে। এই বিগত 10 বছরে এই বস্তিতে, এই 7তলা বস্তিতে 5 বার আগুন আছে আমার চোখের জায়গা। 7তলা বস্তিতে আগুনের রেশ না কাটতেই মোহাম্মদপুরের 40 বস্তিতে অন্তত 35টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস বলছে বিদ্যুতের চুলা, সংযোগ ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই এ ধরনের ঘটনা ঘটে। এরই মধ্যে কারণ অনুসন্ধানে মাঠে নামার কথা তদন্ত কমিটির। মঙ্গলবার আগুন লাগছে 24 তারিখে, 25 তারিখে আসার কথা, কেউ আমাদের কোনো কমিটি আসে নাই। ফ্যামিলি আছে 100 লোক আছে প্রায় 400-র মতো, কিন্তু এর মধ্যে একটা মিটার তার চলে না, কিন্তু একটা মিটার দিয়ে চালাইলে আমরা আরো কিছু অবৈধভাবে চলে। এখন লাইনটা আমরা যেমন ওই যে ওই মিটার থেকে নিয়ে আরো 4-5টা সরাইছি। এখানে পার্সোনাল মিস্ত্রি দিয়ে আমরা খাম্পা থেকে ওই হুক লাগা লাইন। 40 বস্তির আগুনে যখন অনেকের পথে বসার দশা, তার কয়েক ঘন্টার ব্যবধানে কালশির বাউনিয়াবাদের একটি বস্তির 60টি ঘর পুড়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন অবৈধভাবে গড়ে তোলা ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজ থেকেই আগুন লেগেছে। আমি এখানে অটোরিকশা চালাই, এই জায়গায় চালাই
সেদিনকে আগুন লাগছিল, সেদিনকে আমি একটা সময় গাড়ি চার্জ দিয়ে বাসায় গেছি, তারপরে লাগছিল আগুন। গাড়ি চালায় এসে চার্জে বসাই দিয়েই, আর কিভাবে কি লাইন আসে সেটা তো আমি জানি না। বেরিবান্ধের কোনায় মনে করেন, মাঠের কোনায় মনে করেন, এলাকার মনে করেন আশপাশের ভিতরে চিপা চাপার ভিতরে আছে অটোরিক্সা গ্যারেজ আছে। চোরা লাইন যদিও বৈধ থাকে, তারপরও অবৈধ চালায়, অনেকেই চালায়, ঠিক আছে। এটা এলাকার নেতৃস্থানের তারা ট্যাকাল দিয়ে ওইটা পারে না। অবৈধ আছে, সামনে দাও বৈধ, পিছিয়ে দাও অবৈধ, চলতেই আছে, টাকা তো বাঁচাই দিবে। অবৈধ লাইনটা ব্যবসা করলে এই যে চোরা লাইনটা চিকুন চিকুন চার টাইম টানে, ওখান থেকে কারেন্টে ফায়ার করে আগুন লেগে যায়। অসংখ্য এই মিরপুর এলাকায় অসংখ্য অটো গ্যারেজ আছে, আর অসংখ্য জায়গায় এমন দুর্ঘটনা ঘটছে। তাই আসুন অবৈধ বিদ্যুৎ সংযোগ পরিহার করি, সঠিক মানের তার লাগাই, অগ্নিকাণ্ড থেকে নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। একে আজাদের রিপোর্টটি আমরা দেখছিলাম যে আজকের ফলো আপ 4 দিন পরে, ঘটনার 4 দিন পরে 3টি জায়গায় পরপর দুদিনে 3টি জায়গায় যে আগুনের ঘটনা ঘটেছে। আমি একটু দেবাশিস বর্ধন, আপনি শুনতে পেয়েছেন নিশ্চয়ই একে আজাদের এই রিপোর্টে, অন্তত শুনতে পেয়েছেন, দেখার সুযোগ নেই নিশ্চয়ই, পরবর্তীতে আপনি হয়তো দেখতে পারবেন। আমি একটু জানতে চাই, এই যে চোরাই লাইন, এই যে অবৈধভাবে বিদ্যুতের লাইন নিচ্ছে, কেউ টেকনিশিয়ান না, তারা টেকনিশিয়ান হিসেবে কাজ করছে, নিম্নমানের এই বৈদ্যুতিক সামগ্রী, এগুলো সব কিছুই মনে হয় এই বড় বড় অগ্নিকাণ্ডগুলোর কারণ। আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে কি দেখেন, আপনারা রিপোর্ট পেশ করেন কিনা এবং এটার ফলাফল কি হয়, একটু অভিজ্ঞতার কথা জানতে চাই। বস্তির যে অগ্নিকাণ্ড, এই বস্তিগুলো আসলে প্রতিটি বস্তি সরকারি জায়গায়, এবং ওইখানে বিদ্যুতের লাইন, অবৈধ বিদ্যুতের লাইন, অবৈধ গ্যাসের লাইন, এবং মানে যে মানহীন বিদ্যুতের তারের কথা বলছেন, আসলে এগুলা মানে মাকড়সার মতো আমরা মানে যখন অগ্নি নির্বাপনে যাই, খুবই ঝুঁকিপূর্ণ মানে ব্যবস্থায় আমরা মানে অগ্নি নির্বাপন করি। প্রথমত আমরা প্রথমে ঢুকতেই পারি না, যে প্রশস্ত রাস্তা নেই, নেরো রোড, তারপরে তাকে ক্রাউড, প্রচুর ক্রাউড থাকে। আমাদের যে ডেলিভারি হুজ, আমাদের পাম্প, এই জিনিসপত্র, অগ্নি নির্বাপনের সামগ্রীগুলো কিন্তু মানুষ টেনে হিসেবে নিয়ে যায়। তারপরে আমাদের যে বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মাননীয় ডিজি মহোদয় আমাদের একটা ক্রাউড কন্ট্রোল টিম গঠন করেছেন। 3টি ক্রাউড কন্ট্রোল টিম, প্রায় 100 সদস্যের টিম, এই টিম দিয়ে আমরা কিন্তু বস্তিতে অগ্নি নির্বাপন করতে যাই। তাছাড়া পানির প্রচন্ড অভাব থাকে, পানি নাই বললেই চলে, কোনো বস্তিতে পানি থাকে না। আমরা মানে বর্তমান গভর্নমেন্ট আমাদের অনেকগুলো স্পেশাল ওয়াটার টেন্ডার দিয়েছেন। এই মানে ওয়াটার টেন্ডার 10-12টা ইউনিট আমরা একসাথে মুভ করি। এইগুলোই কিন্তু পানির উৎস বলতেই থাকে না। তাছাড়া পরিকল্পিত আমি বলছি যে দাহ্য বস্তুর মানে আঁকা, এখানে বাঁশ, কাঠ, কাগজ, এই জিনিস মানে তৈরি করা হয় ছোট ছোট ঘর, এবং এগুলা পরিকল্পিত কোনো বস্তি নাই। এই পরিকল্পিত বস্তি যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত এরকম মানে সপ্তাহে 3টা, মাসে 3টা, এ পর্যন্ত আপনার ঢাকা বিভাগে আমরা 27টি মানে অগ্নিকাণ্ড পেয়েছি বস্তির এই বছর। আর সারা বাংলাদেশে 93টি অগ্নিকাণ্ড ঘটেছে, আহত হয়েছে সারা বাংলাদেশে 28 জন, এবং মৃত্যুও ঘটেছে দিদি, 10 জন মারা গেছেন। এবং এই যে মৃত্যুর যে এই খনি বলা যায়, প্রতিনিয়ত আহত হচ্ছে, নিহত হচ্ছে, এবং এই যে আশেপাশের যে যারা বসবাস করেন তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় থাকেন। এইটার মূল কারণই কি, মানে বেশিরভাগ কারণই কি আসলে বিদ্যুতের শর্ট সার্কিট, অর্থাৎ নিম্নমানের বিদ্যুতের সামগ্রী ব্যবহার করা, চোরাই লাইন, এগুলো? আপনাদের তো একটা স্টাডি আছে। জি, মানহীন বিদ্যুতের তার, মানহীন মানে বিদ্যুতের সরঞ্জাম, তাছাড়া হলো চোরাই লাইন। কারণ বিদ্যুতের লাইন এগুলা মানে আসলে কেউ মানে ভাড়া দেয় না, বৈধ না, যার ফলে বিভিন্ন ধরনের মানহীন তার দিয়ে অবৈধভাবে তারা লাইনগুলা সংযোজন করে, যার ফলে মানে খুবই ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং আমরা ম্যাক্সিমাম বস্তির যতগুলা মানে বস্তি ছাড়াও ফায়ার সার্ভিসে মানে অধিদপ্তর থেকে যখনই অগ্নি দুর্ঘটনা ঘটে তখনই একটা তদন্ত কমিটি অধিদপ্তর থেকে গঠিত হয়, এবং এই তদন্ত থেকে দেখা গেছে দিদি যে মানে ম্যাক্সিমাম বিদ্যুতের শর্ট সার্কিট হচ্ছে।
এবং এই বস্তিগুলোতে অগ্নিকাণ্ডের প্রধান কারণ মানে মানহীন বিদ্যুতের তার, সরঞ্জাম এবং অবৈধ চোরাচালানের লাইন। এটার কোনো সমাধান নাই। আপনারা তো মানে গত বেশ অনেক, যদি বলি 10 বছর ধরেও এই রিপোর্ট দিয়ে আসছেন, রিপোর্ট জমা দিচ্ছেন ব্যবস্থা নেবার জন্য, সেটার তো কোনো সমাধান নাই, কি বলেন? সমাধান বলতে আমরা মানে প্রত্যেকটা বস্তিবাসীকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি, জনসচেতনামূলক প্রচারাভিযান। তারপরে আমরা তাদেরকে লিফলেট বিতরণ করি। আমাদের টেলিফোন এখন বস্তিবাসী প্রত্যেকে কিন্তু ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বার জানে, এবং আরেকটা সংযোজন হয়েছে 999। তো এইভাবে আমরা তাদেরকে মানে মানে অগ্নি থেকে রক্ষা করার জন্য, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার জন্য তাদেরকে কিন্তু আমরা বিদেশি মানে কিছু এনজিওর মাধ্যমে আমরা কিন্তু এনজিওর সহায়তায় আমরা কিন্তু তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে সচেতন করে বাঁচা যায় এবং কিভাবে ইভাকুয়েট হওয়া যায়। এবং আপনারা জানেন বস্তিতে লক্ষ লক্ষ লোক বসবাস করে, কিন্তু মৃত্যুর ঘটনা খুবই কম। তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইভাকুয়েট হইতে পারে, বের হয়ে যেতে পারে। এই বেরোনের ইভাকুয়েশন করার জন্য যে পদ্ধতি, সেগুলো ট্রেনিং করাচ্ছেন। আচ্ছা, দেবাশিস বর্ধন, আপনার যদি সুযোগ থাকে আপনি অবশ্যই ফোনে আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, কারণ ডিপিডিসি নির্বাহী পরিচালক প্রকৌশল বিভাগ গিয়াসউদ্দিন জোয়ারদার আমাদের সঙ্গে আছেন। অরুণ কর্মকার সাংবাদিক, তিনি আছেন আমাদের সঙ্গে, এই বিষয় নিয়ে কথা বলবেন। আমি গিয়াসউদ্দিন জোয়ারদার একটু আপনার কাছে যাই। উনি যেমন করে বললেন যে ফায়ার সার্ভিসের লোক, তিনি কর্মকর্তা, কিন্তু ওনাদের তো আসলে এই সেন্সিটাইজেশনের জন্য এই যে লিফলেট বিতরণ ইত্যাদি, এগুলো ছাড়া এর বাইরে তো আর কোনো আর কি কিছু ওনাদের এখতিয়ারে আছে করতে পারে? এদিকে ডিপিডিসি তো আমরা মনে করি যে যারা এই বিদ্যুৎ সঞ্চালনের জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য যারা আপনারা অথরিটি, তারা তো এই নিরাপদ বিদ্যুতের জায়গাটা নিশ্চিত করবেন, তাই নয় কি? সেক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ আছে? কেন এইসব শর্ট সার্কিট, চোরাই লাইন, এগুলোর কথা কয়দিন পরপর, আগুনের ঘটনার পরপর আমাদের শুনতে হয়, কথা বলতে হয়? অ্যাকচুয়ালি আজকে যে আপনাদের বিষয় বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড, বিষয়টাতেই এসছে বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড। আমি কিন্তু একবারেই বলে ফেলছি যে বিদ্যুৎ থেকে, ঠিক আছে, শর্ট সার্কিট কথাটা এসেছে। তা আমি যদি আমরা কিন্তু আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ শহর জেলা মিলে আমরা 15 লাখেরও বেশি সম্মানিত গ্রাহক বিদ্যুৎ প্রদানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তো আমরা সেইভাবেই নিরন্তর কাজ করে যাচ্ছি। তো এইখানে যে একটা কথা বলা হয়েছে যে বিদ্যুৎ শর্ট সার্কিট, কোনো আগুন লাগলেই আমাদের একটা পাবলিক পারসেপশন আছে যে এটা হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আমাকে প্রথমে জানতে হবে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটটা কিভাবে হয়। সেটা আমরা জানি যে আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট একটা তড়িৎ প্রবাহের মাধ্যমে একটা সংযোগ তারে অনিচ্ছাগতভাবে যদি অস্বাভাবিক তড়িৎ প্রবাহ হয়, মানে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই শর্ট সার্কিটের কারণে একটা আমাদের যে নিরাপত্তা ফিউজ, সার্কিট ব্রেকার ইত্যাদি থাকে, সেগুলো মানসম্মত যদি না থাকে তাহলে এখানে একটা স্পার্কের উত্তাপ হয়, সৃষ্টি হয় এবং উত্তাপের সৃষ্টি হয়, আগুন ধরে যায়। তো এখন আমাকে দেখতে হবে যে, এবং এই সার্কিটটা কিন্তু তখন শর্ট হয়ে যায়। কেন হয়? মানে আমার যে টোটাল সার্কিটটা কমপ্লিট করার কথা, সেখানে তারটাকে আগেই এটাকে শর্ট হয়ে সে তখন তার শর্ট পথ দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, এবং যদি ওই তার ইনসুলেশনটা বিয়ার করতে না পারে তাহলে ওখানে ওভার হিটিং হয়ে এখানে স্পার্ক হবে এবং এখানে আপনার অগ্নিস্ফুলিঙ্গ হয়ে আগুন ধরে যেতে পারে। তো আমাকে দেখতে হবে যে এই যে তারের ইনসুলেশনটা আমাদের দুর্বল থাকার কারণেই কিন্তু এইটা হচ্ছে। তো আমরা যখন আমাদের গ্রাহকগণকে সংযোগ আমরা প্রদান করে থাকি, তখন আমরা তাদের থেকে যে সংযোগের যে অ্যাপ্লিকেশন পাই, সেই অ্যাপ্লিকেশনে তাদেরই গ্রাহকেরই দায়িত্ব যে তাদের এই ওয়ারিংটা একটা নিজেদের ভাবে করে নেওয়া, এবং তারা আমাদেরকে একটা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ডের যারা নিয়োজিত তাদেরকে দিয়েই একটা আমাদেরকে সনদপত্র দেন। দ্যাট মিনস আমরা ধরে নিই যে তারা এইটা সুন্দরভাবে এইটার ওয়ারিংটা করেছেন এবং মানসম্মত তার দিয়েই করেছেন।
সেখানে ডিপিডিসি আমরা পরবর্তীতে এইটা আমরা যাচাই বাছাই করতে গেলে সেই কাজটা তো আমাদের হয়তো করা সম্ভব হয় না। আমরা দেখি যে হ্যাঁ এটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং পার্সোনাল দিয়ে করা হয়েছে, তখন আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকি। পরবর্তীতে কি ঘটনা ঘটে, এই সংযোগটা পাওয়ার পরে আমি যদি আপনার রিসেন্ট যে অগ্নিকাণ্ড ঘটেছে আমাদের সাততলা বস্তি এখানে উল্লেখ করা হয়েছে, সেখানে যদি ধরি তাহলে এইখানে আমাদের 2019 সালের প্রথম দিকে আমাদের আজকে মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকি এলাহি বিক্রম উনার একটা নির্দেশনায় আমরা এখানে 185টি প্রিপেড মিটার স্থাপন করেছিলাম। এটা আমাদের একটা স্কিমের আওতায়, যাতে বস্তিতে আমরা বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে পারি এবং বস্তিবাসীকে। এটা কি সাততলা বস্তিতেই করেছিলেন প্রথমে পরীক্ষামূলক পাইলট ছিল? আমরা এটা পাইলট ঠিক না, এটা আমাদেরকে বস্তিবাসী যাতে বিদ্যুৎ সরবরাহ পায়, এবং আমাদের জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা যে রূপকল্প যে 2021 এবং 2030-কে সামনে নিয়ে যে বাংলাদেশের প্রতিটা মানুষই বিদ্যুতের আওতায় চলে আসবে, তো সেটারই হিসাবে বস্তিবাসীকে আমরা এর আওতামুক্ত রাখি নাই, আমরা তাদেরকে আওতাভুক্ত করেছি এই প্রিপেড মিটার দিয়ে। তো যখন করা হয়েছে তখন অবশ্যই এটা মানসম্মত ভাবে এই সংযোগটা দেওয়া হয়েছিল, এবং আমাদের কিন্তু প্রতি মাসেই আমাদের বিদ্যুৎ যে মিটার রিডিং এ যায়। আমার তাহলে প্রশ্ন যে যদি মানসম্মতভাবে প্রিপেড মিটার ওখানে ইনস্টল করাই হয়ে থাকে ওই বস্তিতে, তাহলে আসলে এই ধরনের আগুনের ঘটনা কেন? আপনি নিশ্চয়ই শুনলেন, আমার সহকর্মী আবুল কালাম আজাদ আজকে সেখানে গেছেন এবং ওখানকার লোকজনই বলছিল যে কেউ হাতে একটা প্লাস আর একটা টেস্টার নিয়েই হয়ে যাচ্ছে। ইলেকট্রিশিয়ান আমরা শিক্ষিত ট্রেইনড মানুষ পাচ্ছি না। দ্বিতীয়ত চোরাই লাইন, এটা একটা খুব ভালো টার্ম তাদের, এবং চোরাই লাইনের কারণে একটা স্পেসিফিক কম্পিউটার মেরামতের একটা দোকান থেকে আগুনটা লেগেছে, এবং সেটা দেখেছেনও অনেকবার করে। ওই দোকানিকে সাবধানও করা হয়েছে, বস্তির লোকজনেরা, ওই বাজারের লোকজনেরা সাবধানও করেছে, সেটাও তারা শোনেননি। তাইলে আসলে যেই আপনাদের দেখভালে যেই ইনস্টলেশন হয়েছে সেটারও মনিটরিং দরকার, কি মনে করেন? আমি একটা প্রশ্ন রেখে বিরতিতে যাই, বিরতির পরে অরুণ কর্মকার বলবেন, তারপরে আমি আপনার প্রশ্নের জবাব নেব। একটা ছোট্ট বিরতি সামিট পাওয়ার টক অনুষ্ঠানে। সামিট পাওয়ার টক, বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। এনার্জি বাংলার উপদেষ্টা সম্পাদক অরুণ কর্মকার আমাদের সঙ্গে আছেন। অরুণ কর্মকার, বিরতিতে যাবার আগে যে প্রশ্ন ছিল গিয়াসউদ্দিন জোয়ারদারের কাছে, সেখানে আপনি আরেকটু যোগ করবেন। ওনারা প্রিপেইড মিটার দিয়েছেন, এটা সরকারি উদ্যোগের অংশ হিসেবেই, কিন্তু তারপরেও চোরাই লাইন এবং সেগুলো থেকে যে দুর্ঘটনা, সেটা কিন্তু থামছে না। আমি একটু আপনার অবজারভেশনটা জানতে চাই। বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড, এটা ইলেকট্রিক্যাল সেফটি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, তাদের একটা হিসাব যে বছরে 51,000-এর বেশি এই ধরনের রেসিডেন্সিয়াল, যেটা আপনি বস্তি বলছেন, বাসাবাড়ি বলছেন, 51,000-এরও বেশি প্রতি বছর এরকম অগ্নিকাণ্ড ঘটে, এবং তাতে 500-র মতো লোক মারা যায়, আর $1.3 বিলিয়ন সুতরাং এইটা শুধু যে আমাদের একার সমস্যা তা না, গ্লোবালি এই সমস্যাটা আছে। এই সমস্যার মূল কারণ হিসেবে সমস্যার মূল কারণই বলা হচ্ছে যে ফল্টি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ফল্টি এবং ওল্ড, পুরনো এবং ত্রুটিপূর্ণ সংযোগ বা অ্যাপ্লায়েন্স, এগুলো হলো এটার কারণ। এখন জোয়ারদার ভাই বললেন যে ওনারা তো প্রিপেড মিটার দিয়ে অনেক বস্তিতে দিচ্ছেন, কিন্তু বস্তি তো ক্রমাগতভাবে সম্প্রসারণ হয়।
নতুন নতুন লোক আসে, নতুন নতুন ঘর ওঠে, নতুন নতুন বস্তি হয়, সেখানে সব জায়গায় তো উনি বা ওই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি গিয়া সাথে সাথে মানসম্পন্ন লাইন দেওয়া এটা সম্ভব হয় না। সুতরাং তারা তাদের মতো ওই হাতুড়েদের দিয়ে এটা করে নেয়, যে কারণে ওই সমস্যাটা থাকে। আর আরেকটা জিনিস হয় কি, আমার যেটা অবজারভেশন সেটা হলো যে যেহেতু ওখানে ব্যবহার বাড়ে, বস্তিতেও কিন্তু যখন আপনি ওই যে জোয়ারদার বাইরে যেখানে প্রিপেড মিটার টিটার দিয়ে একটা সিস্টেম করে দিছে, ওখানে কিন্তু ওই বস্তিবাসীদেরও আপনার ব্যবহার কনজামশন বাড়ছে, কনজামশন ক্রমাগত ভাবে বাড়ে। তো কনজামশন বাড়লে ওইখানে যে ফিডারের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশনটা হয়, বিদ্যুৎটা যায়, ওখানকার ফিডার, ওখানকার ট্রান্সফরমার, এগুলি আস্তে আস্তে ওভারলোডেড হয়ে যায়, ওই লাইনগুলিও ওভারলোডেড হয়ে যায়, এখান থেকেও বিদ্যুতের। অরুণ কর্মকার, এগুলো তো আসলে কারণ, এবং কারণের সঙ্গে কিছু অপারগতার প্রশ্ন বলেছেন সিস্টেমের মধ্যে নাই, অর্থাৎ প্রিপেইড লাইন ডিপিডিসি করে দিয়েছেন, মিটার করে দিয়েছেন, তারপরে যে ডিমান্ড বাড়ে, ব্যবহার বাড়ে, নতুন নতুন লাইন হয়, এবং ওই যে চোরাই লাইন শব্দটি বললাম সেগুলো হয়, সেগুলোর মনিটরিং এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং শুধু আমরা বস্তি কেন, নিম্নবিত্তের মানুষের কথাই কেন বলছি, অনেক উচ্চবিত্ত মানুষের মধ্যেও এই অ্যাওয়ারনেসটা একদমই নেই। সেই ক্ষেত্রে আসলে আমরা কি বারবার করে এই ধরনের ঘটনার মুখোমুখি হব নাকি? বারবার করে আগুন লাগবে কারো না কারো, কয়েকজনের ভুলের কারণে অথবা গাফিলতির কারণে আগুন লাগবে, আর আগুন তো আসলে আশপাশ প্রতিবেশী কোনো কিছু মানে না, নিজের মতো করেই ছড়ায়। সুতরাং এই ভুলের খেসারত অন্যরা দেবে, এটার জন্য আসলে সমাধানটা কি, একটু কমিয়ে আনার ব্যবস্থাটা কি? গিয়াসউদ্দিন জোয়ারদার কি যোগ জি, অরুণ কর্মকার যোগ করবেন। আমি অরুণ কর্মকার একটু যোগ করলে আমি আপনাকে সুযোগ দিচ্ছি। গিয়াসউদ্দিন জোয়ারদার, আপনি দেখবেন যে এই যে বস্তির কথা বা রেসিডেন্সিয়াল বাসা বাড়ি আবাসিক ক্ষেত্রে বিদ্যুতের অগ্নিসংযোগের কথা বললেন, 17 নভেম্বর সিলেটে কুমারগাঁও সাবস্টেশন, গ্রিড সাবস্টেশন, এইটা পুরে প্রায় 200 কোটি টাকার ক্ষতি হয়েছে। গত সেপ্টেম্বরে 2 বার ময়মনসিংহ গ্রিড সাবস্টেশন চৌয়াটখালী, কেমন 2 বার সেপ্টেম্বরে। আচ্ছা, এরপরে আপনি এপ্রিলে হলো আমাদের এই ঢাকার উলন গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড। এখন এইগুলি তো আপনি রেসিডেন্সিয়াল বা বস্তি কানেকশনের কথা বাদ দিতেন, যে জায়গাগুলো বিদ্যুৎ সঞ্চালনের বা ডিস্ট্রিবিউশনের কি পয়েন্ট, কি ইনস্টলেশন, সেই জায়গাতেও কিন্তু এই অগ্নিকাণ্ড হচ্ছে। তার মানে হলো যে আমাদের যে পুরো বিদ্যুতের সিস্টেমটা, আমরা হয়তো এখন বিদ্যুৎ পাচ্ছি, আমাদের জেনারেশন বাড়ছে, আমাদের সিস্টেমও অনেকটাই আপগ্রেড হচ্ছে, কিন্তু তারপরও আমাদের যে পুরো বিদ্যুৎ ব্যবস্থাটা এটা এখনো নাজুক এবং নড়বড়ে। আপনি যেই হারে তো আমার গ্রিড সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, এইগুলি তো করা সম্ভব না, এগুলির জন্য সময় লাগে, এগুলির জন্য অর্থ লাগে। এখন আমার যেটা মনে হয় যে এই জায়গাগুলো, এই কি ইনস্টলেশনগুলি, কি পয়েন্টগুলি সঞ্চালন এবং বিতরণের, এই জায়গাগুলিকে মডার্নাইজ করতে হবে, আধুনিক করতে হবে। এই জায়গাগুলির প্রতি সব সময় খেয়াল রাখতে হবে, নিয়মিত এগুলির মেইনটেনেন্স, ওভারহোলিং এগুলি করতে হবে। এবং কি ইনস্টলেশনের যে জায়গাগুলো সেগুলো যে মডার্নাইজ করতে হবে, সেটা আমরা সাংবাদিকরা আমরা মনে করছি, যারা এখানে বসে আছেন, দায়িত্বে আছেন, তারা তো নিশ্চয়ই এর চেয়ে বেশি বোঝেন। যারা বেশি বোঝেন তাদের একজন গিয়াসউদ্দিন জোয়ারদার, আমি তার কাছ থেকে একটু শুনে নেই কোথায় আসলে নজর একটু কম দেওয়া হচ্ছে, আদৌ নজর কম দেওয়া হচ্ছে বলে আপনারা মানেন কি মানেন না? আমি তখন আরেকটু হয়তো আমি বলতে পারি নাই, আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয় আমি বলি যে এই যে আমাদের যে তারের সাইজ, তারের মান, এগুলো আমাদের কেন নিম্নমানের হচ্ছে। এখানে অবশ্যই উন্নত মানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করতে হবে। আমাদের অ্যাপ্লায়েন্সগুলোর সাথেও আমাদের যে সংযোগ হয় সেটাতেও খুব ওয়ার্কম্যানশিপ থাকতে হবে।
এবং আমাদের সবসময় দেখতে হবে যে দক্ষ পেশাজীবী দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং ডিজাইনটা এবং ইনস্টলেশনটা হচ্ছে কিনা। এবং সর্বোপরি আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে গিয়াসউদ্দিন জোয়ারদার, এটা কার কার দেখতে হবে, দেখার অথরিটি কারা? মানে আপনি জনগণের উদ্দেশ্যে তো বলছেন, মানে এখানে আমাদের দর্শক পাবলিক বা আমরা যারা গণমাধ্যম কর্মী অন্য যারা দেখছেন যারা আসলে বিদ্যুতের সঙ্গে সংশ্লিষ্ট না, তাদেরকে কিছু করণীয়, নাকি আপনারা যারা আছেন সংশ্লিষ্ট আপনাদের করণীয়? আপনার মাধ্যমে আমি এটা সমস্ত গ্রাহককে একটা সচেতনতা আমাদের আনার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা প্রতিনিয়তই লিফলেট দিচ্ছি, আমরা এলাকা ভিত্তিক আমরা গণশুনানি করছি এবং বিদ্যুৎ বিলেও আমরা এ ব্যাপারে নির্দেশনা দিচ্ছি। এবং তার উপরে আমরা প্রতিনিয়তই আমরা টাস্ক ফোর্স নিয়ে আমরা বিভিন্ন জায়গা আমরা আমরা ড্রাইভ করছি এবং প্রত্যেকটা মানুষকে আমরা একটা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা টুল বক্স স্টক যেটাকে বলা হয় যে এলাকা ভিত্তিক আমাদের মানুষজনকে কাছে নিয়ে আমরা তারা যাতে এই সমস্ত মানসম্মত বিদ্যুৎ অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করেন এবং তারা ওয়্যারিংগুলো ভালোভাবে করেন, তারের সাইজটা ভালো করেন, এটা আমরা বলছি। এবং রুটিন মাফিক তাদের বাসা বাড়িতে একটা চেক আপ দরকার আছে 6 মাস পর পরেই। এই কাজগুলা কিন্তু আমরা তো বিদ্যুৎ তাদেরকে দিয়েছি, কিন্তু এটা রক্ষা করা এবং এটা নিরাপত্তার বিষয়ে এই বিষয়টা আপনার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমাদের সম্মানিত গ্রাহকগণ এই জিনিসগুলা যদি করে তাহলে অনেকটাই কিন্তু আমরা এর থেকে আমরা আমার কৌতূহল যে রুটিন চেকআপের জন্য দক্ষ লোকজন বা অথরিটি কি পর্যাপ্ত পরিমাণ আছে? আমরা ধরে নিলাম আপনার যে আহ্বান তাতে অনেকেই সেন্সিটাইজ, অনেকেই সচেতন হলেন এবং কাল থেকে হয়তো শুরু করলেন এই চাহিদাপত্র, অর্থাৎ কার কাছে যাবেন, কারো কাছ থেকে এই সার্ভিসটা নেবেন। এই সার্ভিস নেওয়ার আসলে অথরাইজড অথরিটি কারা, কারা এটা ঠিকঠাক করে এই চেকিংটা করে দিবে যে বিদ্যুতের লাইনগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহৃত হচ্ছে কিনা, কোথাও চোরাই লাইন আছে কিনা, বিদ্যুতের মানে এই দুর্ঘটনার তেমন কোনো লুপহোলগুলো রয়েছে কিনা, সেটা কারা? এটার কি কোনো কি বলবো রেজিস্টার্ড কোনো অথরিটি আছে কিনা? আমাদের চোরাই লাইন আছে কিনা সেটা তো আমাদের এই নিয়মিত একটা পর্যবেক্ষণের মাধ্যমে এটাই বেরিয়ে আসে এবং আমাদেরই চেক করা উচিত, সেটা আমরা করে যাচ্ছি। আমাদের যারা আমাদের প্রতিটা আমাদের যে সকল অফিস আছে তাদের যে গ্যাং আছে প্রতিনিয়তই করছে, আমাদের টাস্ক ফোর্সও করছে। এবং আমি আপনাকে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আমাদের তো বিদ্যুৎ সরবরাহ আমাদের লাইন থেকে মিটার পর্যন্ত আমাদেরকে তাদের বিদ্যুৎ নিশ্চিত করাই আমাদের যেটা কাজ। অতিরিক্ত যেটা হচ্ছে তাদের বাসাবাড়ির আঙ্গিনার ভিতরে যে লাইনটা যাচ্ছে সেইটা কিন্তু মানসম্পন্ন করার বিষয়টা কিন্তু আমাদের সম্মানিত গ্রাহকদের উপরই বর্তায়। তারা যদি এইটুকু আমাদের সাথে কোনো সাজেশন চান অথবা আমাদের এই লাইনটা কি ধরনের স্পেসিফিকেশন দ্বারা এই লাইনটা করা যাবে সেটা যদি আমাদেরকে অতিরিক্ত আমাদের বলেন, আমরা সেই সার্ভিস অবশ্যই আমরা তাদেরকে দিয়ে থাকবো। সম্মানিত গ্রাহকরা আসলে আপনাদেরকে জানাবেন, আপনাদেরকে জানানোর জন্য তো অবশ্যই সেই আবার ওই 999 এর মাধ্যমেই যেতে হবে। এটার জন্য আরো অন্য কোনো সহজ সরল কোনো পথ ভাবা যেত কিনা? জি, আমি এইসব নিয়ে আসছি আবারও একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক ঢাকা দেবাশিস বর্ধন ফোনে আছেন, সাংবাদিক অরুণ কর্মকারকে পেয়েছি এবং গিয়াসউদ্দিন জোয়ারদার এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি এনার পাওয়ার টক অনুষ্ঠানে, সামিট পাওয়ার টক অনুষ্ঠানে। সামিট পাওয়ার টক অনুষ্ঠান, বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড, এই বিষয় নিয়ে কথা বলছি। যেই জায়গায় ছিলাম, গিয়াসউদ্দিন জোয়ারদার যেটা বলছেন যে অনেক ধরনের সচেতনতামূলক কাজ রয়েছে, ডিপিডিসি রয়েছে, বিদ্যুৎ বিভাগে রয়েছে, কিন্তু তারপরেও আমরা এই ধরনের ঘটনাগুলো দেখছি। দেবাশিস বর্ধন আমাদের সঙ্গে আছেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক। আপনারাও সচেতনতামূলক কাজ করছেন, ডিপিডিসিও দাবি করছে তারা
নিজেরা কোথাও কোথাও তো এই প্রিপেইড মিটারের কাজও করেছেন কোনো কোনো বস্তিতে, শুধু বস্তিই বলবো না, অন্যান্য বাসাবাড়ির কথা, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্তের মধ্যেও সচেতনতার জন্য কাজ করছেন। আসলে ওনারা কাজ করছেন কাগজে কলমে অথবা হয়তো ফিজিক্যালিও করছেন, আপনারা শুধু এই আপৎকালীন সময়ে গিয়ে উদ্ধার করছেন বা কার্যকারণগুলো দেখছেন এটার দুর্ঘটনার। আপনাদের অভিজ্ঞতায় কি বলে আসলে যেই কমিউনিকেশন করা হচ্ছে, যেই সেন্সিটাইজেশনের নামে যেগুলো করা হচ্ছে সেগুলো কি কাজে লাগছে নাকি মানুষ কানে তুলছে না? দেবাশিস বর্ধন। যে জিনিসটা হলো দিদি, যে আমরা প্রশিক্ষণ এবং মহড়ার মাধ্যমে নর্মাল সিচুয়েশনে আমরা বস্তিবাসী, বিভিন্ন মার্কেট, যেখানেই ক্রাউড হচ্ছে সেখানেই আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং মহড়া, যাতে মানে আপৎকালীন কোনো এই ধরনের দুর্ঘটনা ঘটলে তারা যেন নিজেরা সেফ থাকতে পারে, অগ্নি নির্বাপন করতে পারে, এই ধরনের মহড়াও আমরা করে থাকি প্রতিনিয়ত। তো বস্তিবাসীরাও আমাদের আওতায় আছে, আমরা প্রতিনিয়ত করে থাকি। তবে সবচেয়ে বড় জিনিস হলো যে বস্তিগুলো পরিকল্পিত বস্তি হতে হবে। আমার আচ্ছা, এটা তো একটা অন্য জায়গা যে পরিকল্পিত বস্তি, কিন্তু আমি বলছি যে বিদ্যুৎ কর্তৃপক্ষ, বিদ্যুৎ ডিপিডিসি কর্তৃপক্ষ তারাও এক ধরনের সচেতনতা চালায়। তাহলে এতই যদি সচেতনতা চলতে থাকে তাহলে একদিনে 3টা বড় ঘটনা ঘটেই বা কি করে? মানে একটা ছবি দেখলে, একটা খবর দেখলেও তো মানুষ একটু নড়ে চড়ে বসে সচেতন হয়। আমরা এই বিষয়ে এনার্জি বাংলার উপদেষ্টা সম্পাদক অরুণ কর্মকারের কাছ থেকে জানতে চাই একটু ছোট্ট করে, আর একটু অভিনন্দন জানাই এই বিষয় নিয়ে রিপোর্ট যারা করেন, অর্থাৎ এই এনার্জি পাওয়ার, বিদ্যুৎ নিয়ে সচেতনতা, আমাদের বাংলাদেশের উন্নয়ন ইত্যাদি, সেগুলো নিয়ে যারা একেবারে একনিষ্ঠভাবে কাজ করেন তাদের একটি সংগঠন, সেই সংগঠনের সভাপতি অরুণ কর্মকার। সংগঠনটি আজই 20 বছর পূর্ণ করলো। আমি ভুল বললাম, অভিনন্দন অরুণ কর্মকার এবং সংগঠনের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। অরুণ কর্মকার, আমরা এই সচেতনতা তৈরিতেও তো এই রিপোর্টাররাই কাজ করেন, তাহলে কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমাদের টিআরবির পক্ষ থেকেও আপনার যারা সহকর্মী এবং আপনার যারা শ্রোতা দর্শক সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমরা আমাদের সংগঠনের নাম ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ। আমরা কাজ করি এটা নিয়ে, শুধু রিপোর্ট না, সচেতনতামূলক কাজ, নিজেদের ক্ষমতা বাড়ানো, ট্রেনিং ইত্যাদি সেগুলো করি। তো ঠিক আছে, এখন বিষয়টা হলো যে এই যে সমস্যাগুলির কথা আমরা বলছি, এগুলি যে সরকার বা কর্তৃপক্ষ তারা যে এগুলি জানে না বা এগুলি সম্পর্কে উদাসীন তা কিন্তু না। এই যে আপনি জানেন যে এই বছরটা তো মুজিব বর্ষ চলছে, এখনো চলছে। করোনার কারণে মুজিব বর্ষের অনেক প্রোগ্রাম হ্যাম্পার হয়েছে। এই মুজিব বর্ষের শুরুতে কিন্তু একটা প্রশিক্ষণ শুরু হয়েছিল, যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে এই ধরনের লোকদের ব্যাচ করে প্রশিক্ষণ দেওয়া। আমার মনে হয় ডিপিডিসিও একটা করেছিল, মোটামুটি গোটা 2-3 এরকম ট্রেনিং হয়েছিল। সরকার জানে এই ধরনের আনস্কিল্ড লোকজন কাজ করে, কাজেই ওকে যদি আমি একটু স্কিল করতে পারি তাহলে পরে কাজটাও ঠিকভাবে করতে পারবে, সেই লক্ষ্যটা কিন্তু ছিল। এখন এই করোনা পরিস্থিতির কারণে এই কাজকর্মগুলি একটু কমে গেছে। তারপরে আমাদের যে সাবস্টেশনগুলি করা, আমাদের কনজামশন এবং সংযোগ, সব মানুষ বিদ্যুতায়ন ডিসেম্বরের মধ্যে 100% বিদ্যুতায়ন হয়ে যাবে। কিছু বিচ্ছিন্ন গ্রাম, 1010 গ্রাম ছাড়া সব কানেক্টেড হয়ে যাবে বিদ্যুতের সাথে। এখন কানেক্টেড হইলে তাকে বিদ্যুৎ দেওয়ার জন্য আপনার সিস্টেমটাকে শক্তিশালী করতে হবে, আপডেট করতে হবে, আপনার সাবস্টেশনগুলি করতে হবে, সেইগুলি কিন্তু একটু সময় সাপেক্ষ। এখন সেইখানে একটা বিশেষ নজর দেওয়ার ব্যাপার আছে, যে সাবস্টেশনগুলি আছে, গ্রিড সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, সেগুলিতে যেন এই ধরনের দুর্ঘটনাগুলি না ঘটে, সেটা নিয়মিত একটা নজরদারি রাখা। আর একটা জিনিস হলো বৈদ্যুতিক অগ্নিকাণ্ড, এইটা প্রিভেন্ট করার জন্য এখন খুব এফিসিয়েন্ট টুলস আছে, ছোট্ট, বেশি বড় না। এটা আপনি বিদ্যুতের একটা ওই বাসায় বলেন আর বিদ্যুতের ওই গ্রিড সাবস্টেশন বলেন, যেখানে বলেন, সব জায়গায় আপনি ওইটা ব্যবহার করতে পারবেন।
যেখানে আগুনটা ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেইখানে ওখানে যদি কোনো স্পার্ক হয় সাথে সাথে ওই টুলসটা ওই স্পার্কটা নিভিয়ে দিবে। যেমন এগুলি খুব বেশি দামেরও না, যেমন এই যে আমার কুমারগাঁও সাবস্টেশন পুড়ে গেল 200 কোটি টাকা, এই সারা দেশে এই ব্যবস্থাটা ইনস্টল করতে 200 কোটি টাকা লাগে না। তাইলে করে হয় কি, আমি একটা সেফটির মধ্যে যেতে পারি। গ্রাহকের সচেতনতা লাগবে, ডিস্ট্রিবিউশন কোম্পানির কাজ উদ্যোগ লাগবে, সরকারের উদ্যোগ আছে, তার পাশাপাশি প্রিভেনশন, এই যে প্রিভেন্টিভ কাজগুলি, এগুলি যদি আমরা করতে পারি এবং করা দরকার, কারণ আমাদের তো বাড়ছে, প্রিভেনশন এবং সেফটির জন্য যদি সংযোগ বাড়ছে, দেশে সব মানুষ বিদ্যুৎ ব্যবহার করবে। জি, প্রিভেনশন এবং সেফটির জন্য কিছু ইনোভেশন দরকার, কিছু উদ্যোগ, কিছু আইডিয়াস, এবং সেটার একটা কার্যকর একটা পদক্ষেপ সেটা দরকার আছে। সেটার বোধহয় যত তাড়াতাড়ি আমরা মুজিববর্ষ নিয়ে কিছু কিছু ভালো ভালো উদ্যোগ নেওয়ার কথা ছিল, করোনার কারণে সেটি পিছিয়ে গেছে, কিন্তু কখনোই করোনা নিশ্চয়ই আমাদের ভালো কাজের কোনো বাধা হবে না। গিয়াসউদ্দিন জোয়ারদার, শেষ মন্তব্য করবেন, আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান। করণীয় কি? আমি এখানে একটা জিনিস বলবো যে প্রিকশন কস্ট ভেরি লিটিল, বাট নেগলিজেন্স ক্যান কস্ট এ ফরচুন। একটা মৃত্যু হতে পারে, যেটা আমরা অনেক সময় অগ্নিকাণ্ডে হয়ে থাকে আর কি। তো এইখানে যেটা এসছে যে ফায়ার ডিটেকশন ইকুইপমেন্ট এবং ফায়ার ফাইটিং ডিভাইস ব্যবহার, এটাও কিন্তু আমরা গ্রাহকগণকে আমরা অনুপ্রাণিত করছি যে এটা আপনাদের বাসায় থাকতে হবে। আর যে আরেকটা কথা এসেছে যে আধুনিকায়ন, সাবস্টেশনের আধুনিকায়ন, আমরা আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের পাওয়ার ডিভিশন এবং আমাদের ডিপিডিসির এমডি মহোদয়ের নেতৃত্বেও আমরা বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। তন্মধ্যে আমরা পুরা ডিপিডিসি এলাকায়, নারায়ণগঞ্জ এবং ঢাকা শহর এলাকায় আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উন্নত করার জন্য আমাদের একটা বিশাল আমাদের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সেখানে আমাদের 2500 ট্রান্সফরমার থাকবে এবং আমাদের 1400-1500 কিলোমিটার পর্যন্ত আমাদের এইচটি পোল থাকবে এবং আমাদের 1463 পর্যন্ত আমাদের রিনোভেশন থাকবে। এতে করে আমাদের যে সমস্ত বলা হলো, যে সমস্ত অনুন্নত মানের এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউশন লাইন আছে, এগুলো আর কিছুই থাকবে না। 2-3 বছর পরে এগুলো আমাদের অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে এবং আমরা ফিজিবিলিটি স্টাডি করছি। আরেকটা ভালো কথা আমি বলে রাখি যে ডিপিডিসি কিন্তু ইতিমধ্যে G2Gর আওতায় ধানমন্ডিকে আন্ডারগ্রাউন্ড করার একটা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রকল্পটা অলরেডি চালু হয়ে গিয়েছে। তাতে করে সেখানে তারই আদলে আমরা ধানমন্ডিটাকে একদম একটা আইডিয়াল একটা ইউনিক মডেল করে তারই আদলে আমরা যে আরেকটা প্রকল্পের আওতায় আমরা জাহাঙ্গীর গেট থেকে আমরা বঙ্গভবন এবং আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত আমরা আরেকটা আন্ডারগ্রাউন্ড করব, যার আশেপাশে কোনো ওভারহেড লাইন থাকবে না। এবং আরেকটা আমাদের স্কিম চালু হয়েছে, যেটা অস্ট্রেলিয়ান একটা কনসালটেন্সি যাতে এনার্জিটন, তারা আমাদের পুরাতন ঢাকা, আপনারা জানেন যে লালবাগ এবং ওই যে পুরানো ঢাকায় একদমই আমাদের একটা পোল প্রবেশ করানো যায় না এবং ওখানে একটা দুর্ঘটনাকালীন সময় একটা ট্রান্সফরমার ঢোকানো যায় না। ওখানে আমরা সিঙ্গেল পোলে আমরা ট্রান্সফরমার আমরা ওখানে ইনস্টল করব। এবং অনেক ধন্যবাদ। অনেক নতুন নতুন উদ্যোগ, অনেক নতুন নতুন বড় উদ্যোগ, বড় প্রজেক্টের কথা বললেন, আমরা তাতে খুশি এবং প্রীত হয়েছি। কিন্তু এই বড় উদ্যোগ দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ এবং আমাদের সকলের বড় বড় মানুষদের যারা এক্সিকিউশন করবেন তাদের স্কিলও সেই রকম বড় ধরনের স্কিল না থাকলে এই বড় কাজ সফলভাবে হবে না। তার আগে আমরা ছোট ছোট বিষয় নিয়ে, কিন্তু ছোট জায়গা থেকে বড় ধরনের বিপদ হচ্ছে, বড় বিপদ এড়ানোর জন্য ছোট জায়গায় সাবধানতার কথা বলছি। আশা করি দর্শক যারা দেখলেন, যারা শুনলেন, আমরা নিজ দায়িত্বে অন্তত আমাদের বাড়ি ঘরের, বাসা বাড়ির আশপাশের সেগুলোতে যাতে নাকি এই ধরনের চোরাই লাইন না থাকে, দুর্বল বৈদ্যুতিক যেই সঞ্চালন, যেই ব্যবস্থাপনা সেগুলো যাতে না থাকে, এবং আমরা যদি একটু চেষ্টা করি নিজেদের আশপাশে নিশ্চয়ই দক্ষ ইলেকট্রিশিয়ান বা যারা একটু চেক করে দিতে পারেন তাদের দিয়ে একটা রুটিন চেক করিয়ে নেই, যাতে এই শীতকালীন সময়ের অহেতুক দুর্ঘটনা এড়ানো যায়। একটা দুর্ঘটনা হয়তো ছোট শব্দ, কিন্তু এটাতে বিরাট বিরাট অনেক বড় একটা বিপদ এবং আমাদেরকে সারা জীবনের জন্য পস্তাতে হয়। এটুকু
অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। পাওয়ারটাকে নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গে।